ঈদে বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনেকে নানা ট্রল করছেন। এমন ট্রলের মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতোই দলটির জন্য একটি খবর এসেছে মার্কিন মুলুক থেকে। মার্কিন এক কংগ্রেসম্যান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার সহায়তাকারী হিসেবে জামাত ইসলামের বিচার দাবি করে ঐতিহাসিক এক প্রস্তাব তুলেছেন। মার্কিন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যানের তোলা এই প্রস্তাবটিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সাথে জামাত ইসলামীকে সেই অপরাধের জন্য দায়ী করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। 21শে মার্চ মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্সম্যান। প্রশ্ন হলো, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1 নম্বর বিরোধী দল হওয়ার পরপরই কেন মার্কিন পার্লামেন্টে জামাতের বিরুদ্ধে এমন ঐতিহাসিক প্রস্তাব তোলা হলো? এটি কি শুধু একটি প্রস্তাব, নাকি এর পেছনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কোনো সম্পর্ক আছে? এই ধরনের প্রস্তাবের পরিণতি ও গুরুত্ব কি? বিশেষ করে অতীতে বিশ্বের আর কোনো দেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমন প্রস্তাব আনা হয়েছিল কি না, যার কারণে ওই দলগুলো বেকায়দায় পড়েছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার ভয়াবহতা বিশ্বের যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দিতে বাধ্য। এই গণহত্যা কতটা ভয়াবহ ছিল তার বড় একটি প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গওহর আইয়ুবের লেখা গ্লিমসেস ইনটু দ্য করিডোর অফ পাওয়ার বইয়ে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের ব্যক্তিগত ডায়েরি থেকে একটি লেখা সংগ্রহ করেছেন গওহর আইয়ুব। সেখানে যা লেখা ছিল সেটি পড়লে আপনার গা শিউরে উঠবে। লেখা ছিল, যুদ্ধের 1 বছর পরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সামরিক হাসপাতালে এক তরুণ পাকিস্তানি অফিসারকে আনা হয় মানসিক চিকিৎসার জন্য। সেই তরুণ অফিসার যুদ্ধ শেষে পাকিস্তান ফিরে যাওয়ার পর গুরুতর মানসিক রোগে আক্রান্ত হন। যুদ্ধের কথা মনে হলেই তার পুরো শরীরে খিঁচুনি দিয়ে জ্বর উঠত। ঘুমোতে গেলেই দুঃস্বপ্নে ভেঙে যেত ঘুম। কেউ যেন তাকে বলতো, ফিরে যেতে হবে বাংলাদেশে, সেখানে থাকা হিন্দুদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, নয়তো তার মুক্তি নেই। মূলত দিনের পর দিন ওই অফিসারের নির্দেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনারা। পুরো মুক্তিযুদ্ধে তিনি একাই হত্যা করেছিলেন 14,000-এর বেশি নিরীহ মানুষকে। পরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দর্শক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আর তাদের এদেশীয় দোসররা পুরো বাংলাদেশ জুড়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। 1972 সালের 11 ফেব্রুয়ারি বাংলাদেশ অবজারভার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে দিনাজপুর টিএনটি অফিসের একটি টর্চার সেলের বিবরণ পাওয়া যায়। প্রতিবেদনটিতে লেখা ছিল, দিনাজপুরের টিএনটি অফিসের একটি টর্চার সেলে প্রায় 20,000 বাঙালিকে নির্যাতন করেছিল পাকিস্তানি সেনারা। সেলের মেঝেতে 3 ইঞ্চি পুরো রক্ত জমাট বেঁধেছিল। মুক্তিযুদ্ধে গণহত্যার কথা বলতে গেলেই উঠে আসে খুলনার চুকনগর গণহত্যার কথা। মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বল্প সময় কোন একটি স্থানে সবচেয়ে বড় গণহত্যা ছিল একটি। চুকনগর ছিল খুলনায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের একটি গ্রাম। 1971 সালের 20 মে মাত্র 1 প্লাটুন পাকিস্তানি সেনা 4 ঘন্টায় ব্রাশ ফায়ার করে হত্যা করে অন্তত 12,000 নিরীহ মানুষকে। আসলে এই গণহত্যায় এর চেয়ে বেশি মানুষ নিহত হয়েছিলেন। চুকনগরের পাশে বদ্রা নদীর পানিতে লাশ ভাসিয়ে দেওয়ায় নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যায়নি। স্থানীয়ভাবে সঠিক সংখ্যা জানাও যায়নি, কারণ ওই গণহত্যায় শহীদদের বেশিরভাগ চুকনগর, ডুমুরিয়া বা খুলনার বাসিন্দা ছিলেন না। ঢাকার গণহত্যাগুলো ছিল বড় আকারের। এসব গণহত্যার মধ্যে প্রথমেই বলতে হয় জিঞ্জিরা গণহত্যার কথা। 1971 সালের 2 এপ্রিল ভোর 5:30টায় শুরু হওয়া এই গণহত্যা থেমেছিল দুপুর 2:30টায়। জিঞ্জিরা গণহত্যায় শহীদ হয়েছিলেন 2,000-এর বেশি নিরীহ মানুষ। মুক্তিযুদ্ধে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি নৃশংসতা দেখেছে মিরপুর। মুক্তিযুদ্ধের সময় মিরপুর যেন এক পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর আল শামস আর রাজাকারদের জলজান্ত এক কসাইখানা ছিল। এই মিরপুরে পাকিস্তানপন্থী বিহারি ও অবাঙালিরা গড়ে তুলেছিল অসংখ্য টর্চার সেল। ছিল বধ্যভূমি। মিরপুরে বধ্যভূমি ছিল 23টি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল শিয়ালবাড়ি বধ্যভূমি। এই জঙ্গলে হাজার হাজার মানুষকে কুপিয়ে হত্যা করা হয়। বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা ভবন থেকে কমার্স কলেজ যেতে যে কালভার্টটি পড়ে, সেখানে স্বাধীনতার পরে পাওয়া গিয়েছিল 60 বস্তা মাথার খুলি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী চালানো এসব হত্যাযজ্ঞকে
গণহত্যা হিসেবে মূল্যায়ন করার একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি তোলেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। ওয়াহিও থেকে নির্বাচিত এই আইন প্রণেতা তার প্রস্তাবে বলেছেন, হত্যাযজ্ঞে সহায়তা করার জন্য জামাত ইসলামীকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দেখে আসি সেই প্রস্তাবে কি বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, 1947 সালের আগস্টে ভারত ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়েছিল। পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল, যা তখন পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল। 1970 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ইশতেহার নিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে কারাবন্দী করে এবং পাকিস্তানি সামরিক বাহিনী জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থী দলগুলোর সহায়তায় পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট নামে দমন অভিযান শুরু করে। অভিযানের আওতায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, এই নৃশংসতায় নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান থাকলেও সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক লাখ পর্যন্ত। 2 লাখের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছিলেন এবং সামাজিক গ্লানির কারণে তাদের প্রকৃত সংখ্যা সম্ভবত কখনো জানা যাবে না ও ভুক্তভোগীদের নাম স্মরণ করা হবে না। 1971 সালের 13 জুন দ্য সানডে টাইমসে জেনোসাইড শিরোনামের এক কলামে সাংবাদিক অ্যান্থনি মাস্কার হ্যান্স লিখেছেন, 25 মার্চ সন্ধ্যায় সেনাবাহিনী যখন ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, তখন তাদের অনেকের কাছেই হত্যার তালিকায় থাকা ব্যক্তিদের নাম ছিল। 28 মার্চ ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওয়াশিংটনে সিলেক্টিভ জেনোসাইড শিরোনামে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে অবাঙালি মুসলমানরা পরিকল্পিতভাবে গরিব মানুষের বসতিগুলোতে হামলা চালাচ্ছেন এবং বাঙালি ও হিন্দুদের হত্যা করছেন। 6 এপ্রিল কনসাল জেনারেল আর্চার ব্ল্যাড ওই সংঘাতের বিষয়ে মার্কিন সরকার নিরাপত্তার বিরুদ্ধে একটি প্রতিবাদ লিপি পাঠান। এটি ব্ল্যাড টেলিগ্রাম নামে পরিচিত। ঢাকা কনসুলেট জেনারেলের 20 জন মার্কিন কূটনীতিকের সই করা ওই বার্তায় বলা হয়, দুর্ভাগ্যবশত যেখানে জেনোসাইড বা গণহত্যা শব্দ প্রযোজ্য, সেই আওয়ামী সংঘাতকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে আমরা নৈতিকভাবেও হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মার্কিনিরা এ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন এবং ব্ল্যাড নিজেও এই আপত্তির সঙ্গে একমত পোষণ করেছেন। 8 এপ্রিল কনসাল জেনারেল ব্ল্যাড আরেকটি টেলিগ্রাম পাঠান। সেখানে উল্লেখ করা হয়, হিন্দুদের উপর যে নগ্ন, পরিকল্পিত ও ব্যাপক দমন-পীড়ন চালানো হচ্ছে, তার ক্ষেত্রে গণহত্যার শব্দটি পুরোপুরি প্রযোজ্য। 1971 সালে মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানের সামরিক বাহিনী হিন্দুদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হলুদ রঙের এই চিহ্ন দিয়ে চিহ্নিত করত, যা নাৎসিদের ইহুদি নিধনের কৌশলের সাথে মিলে যায়। ল্যান্ডসম্যানের বর্তমান প্রস্তাবে হিন্দুদের এই সুনির্দিষ্ট নিধনযজ্ঞকে জাতিগত নিধন ও গণহত্যা হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে। গ্রেগ ল্যান্ডসম্যান তার আনা প্রস্তাবে বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার ঘটনাগুলো নথিবদ্ধ করা ও স্মরণ করা অত্যন্ত জরুরি, যাতে ভুক্তভোগীদের স্মৃতি রক্ষা করা যায় এবং ভবিষ্যতে এমন নৃশংসতা রোধ করা সম্ভব হয়। তিনি যে 4টি প্রস্তাব তুলে ধরেছেন, তার মধ্যে সবশেষ প্রস্তাবটি হলো 1971 সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের সহযোগী জামাতে ইসলামীর পক্ষ থেকে জাতিগত বাঙালি হিন্দুদের উপর চালানো নৃশংসতাকে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে। দর্শক, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গত 9 ফেব্রুয়ারি ক্যাপিটাল হিলে একটি শুনানি হয়। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতির অবনতি সহ 71-এর গণহত্যার বিষয় উঠে আসে। এরই ধারাবাহিকতায় মার্কিন পার্লামেন্টে নতুন প্রস্তাবটি তোলা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ। প্রশ্ন হলো, মার্কিন কংগ্রেসে এ ধরনের প্রস্তাবের পরিণতি কি? এটি ঠিক যে মার্কিন কংগ্রেসে কোনো প্রস্তাব উত্থাপন মানেই তো আইনে পরিণত হওয়া নয়, কিন্তু তারপরও এর ঐতিহাসিক এবং বহুমাত্রিক প্রভাব আছে।
প্রস্তাবটি বর্তমানে ফরেন অ্যাফেয়ার্স কমিটির টেবিলে রয়েছে। এখানে এটি 3টি সম্ভাব্য পরিণতির দিকে যেতে পারে। প্রথমত, কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নতুন সংশোধনের মাধ্যমে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটের জন্য পাঠাতে পারে। দ্বিতীয়ত, এটি কমিটিতে অনির্দিষ্টকালের জন্য পড়ে থাকতে পারে। তৃতীয়ত, যদি এটি হাউজের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পায় এবং পাশ হয়, তবে এটি মার্কিন সরকারের আনুষ্ঠানিক নীতি বা সেন্স অফ দ্য হাউস হিসেবে গণ্য হবে। যদি এই প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাশ হয়, তবে এর প্রভাব হবে বহুমাত্রিক। যদিও এটি কোনো বাধ্যতামূলক আইন নয়, তবে এটি মার্কিন প্রেসিডেন্টের উপর ব্যাপক নৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। ল্যান্সম্যানের প্রস্তাবের 4র্থ অনুচ্ছেদে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে এই নৃশংসকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে বলা হয়েছে। প্রেসিডেন্ট যদি এই স্বীকৃতির ঘোষণা দেন, তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জামাত ইসলামের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবে। এর মধ্যে থাকতে পারে দলটির নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের দলটির আর্থিক লেনদেন বন্ধ করা এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী তালিকায় দলটির নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা। এছাড়া পাকিস্তানের উপর ৭১-এর কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং জীবিত অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে। মার্কিন কংগ্রেসের ইতিহাস ঘাটলে দেখা যায়, বিভিন্ন দেশের রাজনৈতিক দল বা সরকারের বিরুদ্ধে গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রস্তাব আনা হয়েছিল। ৯০ দশকের শেষের দিকে মার্কিন কংগ্রেসে কম্বোডিয়ার খেমার রুস নেতাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের সমর্থন দিয়ে প্রস্তাব পাশ করা হয়। এটি পরবর্তীকালে কম্বোডিয়ার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনে বড় ভূমিকা রাখে। রুয়ান্ডার গণহত্যায় 25 বছর পূর্তিতে 2019 সালে মার্কিন সেনেটে একটি প্রস্তাব আনা হয়েছিল। ওই প্রস্তাবে রুয়ান্ডার তৎকালীন ইন্টারহামওয়ে নামক একটি উগ্রপন্থী রাজনৈতিক গোষ্ঠী এবং তাদের সহযোগীদের তীব্র নিন্দা জানানো হয়। 2003 সালে ইরাক আক্রমণের পর মার্কিন প্রশাসন দেবাধিকর নীতির মাধ্যমে পুরো রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করে। এটি ছিল কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মার্কিন আইনসভা ও প্রশাসনের গৃহীত সবচেয়ে চরম পদক্ষেপ, যেখানে একটি দলকে সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছিল। দর্শক, বাংলাদেশের জামাত ইসলামের বিরুদ্ধে এটি প্রথম কোনো আন্তর্জাতিক প্রস্তাব নয়। বিভিন্ন সময় পশ্চিমা বিশ্বের বিভিন্ন সংস্থায় এই দলটির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়েছিল। 2019 সালে রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস মার্কিন হাউজে একটি প্রস্তাব পেশ করেছিলেন। সেখানে জামাত ইসলামীকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে মার্কিন সরকারকে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছিল। সেই প্রস্তাবে জামাতের ছাত্র সংগঠন ইসলামের ছাত্র শিবিরের সহিংস কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এরপর 2022 সালে স্টিভ চ্যাবট এবং রো খান্না বাংলাদেশের গণহত্যার স্বীকৃতির জন্য রেজুলেশন 1430 আনেন। তবে এই প্রস্তাবগুলো ফরেন অ্যাফেয়ার্স কমিটির গণ্ডি পেরিয়ে প্রতিনিধি পরিষদের ভোটাভুটি পর্যন্ত পৌঁছাতে পারেনি। মূলত তৎকালীন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং লবিং যুদ্ধের কারণে প্রস্তাবগুলো ধামা চাপা পড়ে যায়। 2014 এবং 2015 সালে ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারকে সমর্থন করে প্রস্তাব গ্রহণ করে। সেখানে জামাতের সহিংসতার নিন্দা জানানো হয় এবং দলটিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে আখ্যা দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির মাঠে সবচেয়ে ভালো সময় পার করছে। ইউনূসের বদন্যতায় নিষেধাজ্ঞা থেকে ফিরে দলটি সংসদে প্রধান বিরোধী দল হয়েছে। তবে নির্বাচনের সময় দলটির কয়েকজন নেতার স্বাধীনতা বিরোধী মন্তব্য দলটিকে বেকায়দায় ফেলে দিয়েছিল। ঠিক এমন সময় মার্কিন কংগ্রেসম্যানের এই প্রস্তাব জামাতে ইসলামীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। শনিবার থেকে এই খবরটি কূটনৈতিক মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জামাতের আমিরের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হওয়ার পর মার্কিন কংগ্রেসের এই প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে। 21 মার্চ দুপুরে রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতারা সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এতে অংশ নেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস ও ভুটানের রাষ্ট্রদূত ও হাই কমিশনার। এই সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। কিন্তু এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা অতিথিদের সঙ্গে কোলাকুলি করছেন, কারো কপালে চুমু দিয়েছেন এবং খাবার টেবিলে বসা এক কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। শনিবার বিকেল থেকে নেটিজেনরা বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করছেন।
অনেকে ভিডিওটি শেয়ার করে তীর্যক মন্তব্য করেছেন, আরেক পক্ষ অবশ্য এটিকে ইতিবাচক হিসেবে প্রচার করছেন। কিন্তু শনিবার রাত থেকে মার্কিন কংগ্রেসের প্রস্তাব তোলার খবরটি পুরোপুরি জামাতের বিপক্ষে যাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। আমাদের জেনারেশন সবচেয়ে হিট যাত্রার মধ্যে আমির খান কারিশমা কাপুরকে জড়িয়ে ধরেছিলেন, কিস করেছিলেন বৃষ্টি ভেজা গাছের নিচে, সুপার ডুপার যাত্রার ছবি। এর বাইরেও পৃথিবীতে বহু যাত্রাজাপ্তি হিট হয়। বাংলাদেশেই ধরেন শাকিব খান পূজা চেরিকে জাপটে ধরেছেন, বাংলাদেশের দর্শকরা খুব মজা পান। পৃথিবীতে এরকম যাত্রাজাপ্তি, রোমান্টিক যাত্রাজাপ্তি, অমিতাভ রেখার যাত্রাজাপ্তি, অসংখ্য যাত্রাজাপ্তি, টাইটানিকের হিরো হিরোইনের যাত্রাজাপ্তি, সাংঘাতিক রকম সুপার ডুপার সোশ্যাল মিডিয়া ফাটাফাটি। কিন্তু ব্যতিক্রমী পরিবেশে, ধর্মীয় লেবাসে, লম্বা দাড়ি, টুপি, সফেদ চেহারা, এরকম যাত্রাজাপ্তির ভাইরাল আমি আমার জীবনে মনে করতে পারছি না। এবং এরকম ব্যতিক্রমী যাত্রাজাপ্তির ভাইরাল দৃশ্য নিয়ে চারদিকে একটা তোলপাড় পরিস্থিতি না? আমাদের দেশে নর্মালি ধরেন রাস্তায় অনেকে জড়িয়ে ধরা বা হাক করার মধ্যে এটা একটা পুরনো সংস্কৃতি, এটা আছে, এটা ইউরোপ আমেরিকায় বেশি ক্ষেত্রে আছে। তারা হাক করাটাকে খুব মনে করে যে হাক করেছে, এটা খুব সাংঘাতিক, মানে একজনকে ধরলে জড়ায় ধরা। কিন্তু সেটা আবার একটা ভিন্ন স্টাইল আছে। আমাদের দেশে সাধারণত এটা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে বরঞ্চ এটা একটা শ্রেণী ভেদ চলে গেছিল, যে সন্তানকে চুমু দেয়া, বাবা মাকে চুমু দেয়া, কপালে চুমু দেয়া, এই জিনিসটা এখনকার জেনারেশন যারা, তারা ইজি হয়ে নিয়েছেন অনেকটা। কিন্তু আজকে থেকে খুব বেশি না, 30 বছর আগে, 90-এর দশকে, 80-এর দশকে, তো অবশ্যই 70-এর দশকে বাংলাদেশেই একজন আরেকজনকে চুমু দেয়া, কোন রক্তের সম্পর্কের মধ্যে তো বটেই, রক্তের সম্পর্কের বাইরেও চিন্তা করার মতো ছিল না সমাজে, আমাদের সমাজে এটা নেয় না। আবার ইউরোপ আমেরিকার যে উদাহরণ দিচ্ছে, সেখানে আবার বিষয় আছে তাদের হাক বলতে হাক করা। ওই আমাদের খাঁটি বাঙাল যেরকম জড়ায় ধরা কিছু বিষয় আছে না গ্রামে গঞ্জে, একজন আরেকজনকে জাপটায় ধরা। আচ্ছা, আমরা গ্রামে এই মজাটা অনেক সময় করে, গ্রামের ছেলে পেলেরা, অনেক সময় বয়স্করাও কোনো উপলক্ষ পেলে একজন আরেকজনকে জড়ায় ধরে কাদায় ফেলে দেয়। এইটা আবার ইউরোপিয়ানরা পছন্দ করে না। ইউরোপ আমেরিকানদেরকে শিক্ষাই দেওয়া হয়, যেটা আমরা আমাদের বাংলাদেশে এখন ইংলিশ মিডিয়াম কালচারে দেখি। বডি টাচ, নো বডি টাচ, এটা একটা শব্দই আছে, মানে বডি টাচ করাটার যে রীতি, তাদের হাত করার যে সিম্পল রীতি, ধর সৌদি আরবে অনেকটা এরকম আছে। এই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে যেরকম এখন ইংলিশ মিডিয়াম গুলোতে, ইউরোপ আমেরিকাতেও তাই, যে বডি টাচের একটা সিস্টেম, ওই শুধু হাত করা পর্যন্তই, এর বাইরে যে জাপটে ধরে লুটুপুটি খাওয়া, এই জিনিসটা হয় না। জামাতের আমিরের ঈদের দিন বিদেশি কূটনীতিকদের যে প্রোগ্রাম ছিল, বিদেশি কূটনীতিকদের সঙ্গে জামাতের আমিরের দেখা হয়েছে, ঈদের অনুষ্ঠান, সেখানে গড়পড় ত্যাগ করে বাংলা স্টাইলে লেটকায় ধরে কূটনীতিকদেরকে পেছন থেকে ধরে জাপটায় ধরে, এইটা অনেকের কাছেই একটু দৃষ্টি করুন। জামাতে এটাকে হৃদ্যতা বলছে, কিন্তু হৃদ্যতার ধরনে কোথায় যেন আমাদের চোখে একটু বাড়ি খায়, যে কারণে সোশ্যাল মিডিয়া প্রচন্ড ট্রল হচ্ছে। আমি জুলকারনাইন শায়েরের আইডিতে একটা পোস্ট দেখলাম, এই জুলকারনাইন শায়ের জিনিসটাকে যেভাবে তিনি ট্রল করেছেন, মানে আমি জানি না এটা তিনি মেক করেছেন বা অন্য কারো একটা শেয়ার করেছেন, কিন্তু এই মেকিংটা বাংলাদেশে একটু খটকা লাগে। মানে মেকিংটা আমি বলতে বুঝাচ্ছি যে যেভাবে মেক করার পরে যা দাঁড়ালো, আসলে জামাতের আমিরের অভিব্যক্তি বা জামাতের আমিরের ভেতরকার ইচ্ছা তাই ছিল কিনা। আমজনতা দলের তারেক রহমান মাঝে মধ্যে আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন, আপনারা জানেন। উনি কিন্তু এই বিষয়টাকে আরো খুব সমালোচনার চোখে দেখেছে। আমি তার ভাষায় বলতে চাই না, বা গতকাল রাতে আমাদের এখানে টকশোতে শেখ ফরিদ ছিলেন, তিনি যে ভাষায় বলেছেন সেই ভাষায় বলতে চাই না, কিন্তু বিষয়টা বেশ সমালোচনা এবং আলোচনা তৈরি করেছে। কূটনীতিককে জড়িয়ে ধরায় জামাত আমিরকে ট্রল, দল বলছে হৃদ্যতা। বিদেশি কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামী দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে নানা ট্রল করছেন, আবার কেউ বিষয়টিকে নিছক প্রাণবন্ত আড্ডা ও খুনসুটি হিসেবে দেখেছেন। বাংলাদেশের কূটনীতিকদের
পাবলিক অনুষ্ঠানে এইভাবে লেটকিয়ে জড়িয়ে জাবড়িয়ে ধরার অতীত আমাদের মনে পড়ে না। আমার স্মৃতিতে নাই, আপনাদের স্মৃতিতে আছে কিনা। এবং গড়পড়তা 2-4-5 জনকে একটা অনুষ্ঠানে জড়িয়ে ধরা এর আগে আমি দেখিনি। খোঁজ দিয়ে জানা গেছে শনিবার দুপুরে ঈদের দিন রাজধানী মিন্টো রোডে বিরোধী দলের নেতা সরকারি বাসভবনে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। এতে অংশ নেন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস এবং ভুটানের রাষ্ট্রদূত, হাই কমিশনাররা। এই সময় অনেকেই তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। কূটনীতিকদের বাইরেও শুভেচ্ছা বিনিময় করতে আসেন ইউনিসেফ ও ইউএন ওমেন বাংলাদেশ প্রতিনিধিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের এক পর্যায়ে বিরোধী দলীয় নেতা অতিথিদের সঙ্গে আড্ডা ও খুনসুটিতে মেতে উঠেছেন। এ সময় তিনি অনেকের সঙ্গে কোলাকুলি করেছেন, কারো কপালে চুমু দিয়েছেন এবং খাবার টেবিলে বসা এক কূটনীতিককে পেছন থেকে জড়িয়ে ধরেছেন। কূটনীতিকরাও উচ্ছ্বসিতভাবে এই মুহূর্ত উপভোগ করেছেন। তবে শনিবার বিকেল থেকে নেটিজেনরা বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। অনেকে ভিডিওটি শেয়ার করে তির্যক মন্তব্য করেছেন, আরেক পক্ষ এটিকে ইতিবাচক হিসেবে প্রচার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ধরে নিলাম জামাত বিরোধীরা এটার সাংঘাতিক সমালোচনা করছে। তবে বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন জামাতের নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তিনি রবিবার বলেন, ঈদের দিনে আনন্দ তো এমন হৃদ্যতাপূর্ণ হওয়ার কথা, সেখানে আমাদের আমির কূটনীতিকদের সঙ্গে রসিকতা ও হাসি ঠাট্টা করে একটু আনন্দ দিতে চেয়েছেন। তারা এই উচ্ছ্বাসিত ভাবে সেটা উপভোগ করেছেন, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা ঠিক নয়। তারপর দৃষ্টিকটু বা বেমানান কিছু হয়ে থাকলে বিষয়টি নিয়ে আমরা আরো সতর্ক থাকব। আমার কাছে কথা হচ্ছে একটাই, যে কূটনীতিকরা আসলে যেমন আমাকে যদি জড়িয়ে ধরে আমি কি আমার বিরক্তি প্রকাশ করব? আমি কি বলবো যে আমার কালচার এটা নাই? ভাই আমি লাভ দিয়ে উঠবো যে কি করতেছেন শফিক সাহেব, একটু দূরত্ব রাখেন, এটা আমি বলবো না। আসলে আমাদের দেশের প্র্যাকটিসে, এবং ওনারা যে বলছেন যে দৃষ্টিকটু হয়ে থাকলে সাবধান থাকবেন, এটা তো জামাতের আমির নিয়ে একটা ওজনদার জায়গা। এখন যেভাবেই হোক, অ্যারেঞ্জমেন্টের নির্বাচনে হোক, যাই হোক, উনি আমাদের বিরোধী দলীয় নেতা। আমরা যেরকম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপমান অপদস্থ করা পছন্দ করি না, কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রপতির চেয়ার। আমি যেরকম ডক্টর ইউনূসের বিকৃত মূর্তি ইন্ডিয়ায় উপস্থাপন দুর্গাপূজায় পছন্দ করি না, সমালোচনা করি, কারণ আমার দেশের সরকার প্রধানের চেয়ার সেটা। একইভাবে জামাত আমিরের চেয়ারের একটা মূল্য আছে, সেই চেয়ারের সাথে এই ধরনের একটু শব্দ ব্যবহার করি, বালখিল্যতা মানায় কিনা, সেটা একটা নিশ্চয়ই প্রশ্ন হয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।